হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের জিওগ্রাফি টিউটের কিশোর স্যার। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা ভূগোল রয়েছে তোমাদের জন্য একটি অত্যন্ত সুখবর আমাদের চ্যানেল থেকে, যে আজকে তোমরা ভূগোলের যে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য যে সাজেশন, বিশেষত খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা চলছে তো এখন যে জায়গাগুলো তোমাদের পড়তে হবে সেই জায়গাগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি আমি। আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওর শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের ইনফরমেশন বা একটা ক্লু দিতে চলেছি, বা একটা রহস্য তোমরা জানতে পারবে, যেটার ফলে তোমাদের প্রিপারেশন অনেক হাই হয়ে যাবে আবার। ঠিক আছে? কারণ ভূগোলে 70 নাম্বার তো সবাই হামেশাই পেয়ে যায়। 70 to 90 ক্রস করার যে পন্থাটা, যে উপায়টা, সেটাই আমি আজকে এই ভিডিওর শেষে কিন্তু বলতে চলেছি। তাই সাজেশনটা সবাই ভালো করে দেখো, লিখে নাও। ঠিক আছে? এবং চাইলে তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারবে, তারপরে লিখতে পারবে সুন্দর করে। তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভালো করে সাজেশনটা দেখবে, অবশ্যই পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন পাবেই। তো চলো আজকে দেখে নেই ভূগোল কী কী সাজেশন রয়েছে তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক ভূগোলের জন্য। আমি চ্যাপ্টার ওয়াইজ রেখেছি সাজেশনগুলো, যে জায়গাগুলো থেকে খুবই সম্ভাবনা আসার, প্রবল সম্ভাবনা, বা এখান থেকে আসবেই 100% শিওর, সেই জায়গাগুলো কি কি। তো প্রথম অধ্যায়ে যে রয়েছে তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু এবার সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি বড় প্রশ্ন রেডি করে যাবে। ঠিক আছে? রিয়া আর ফিয়র্ড উপকূলের যে পার্থক্য, এটা ভালো করে পড়ে যাবে। তার সঙ্গে পড়বে কার্স্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা, অর্থাৎ কার্স্ট অঞ্চলের ভূমিরূপগুলো সম্পর্কে লিখতে হবে, ক্ষয়জাত সঞ্চয়জাত দুটোই পড়ে যাবে। ঠিক আছে? তারপর সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে চারটি ভূমিরূপ চেয়েছে। ঠিক আছে? একই রকম হবে উত্তরটা এটা। আর তারপর দেখো অ্যাকুইফার আর অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য, অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের পার্থক্য, আরোহণ অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, পর্যায়ন পড়ে নেবে তার সঙ্গে। আর তার সঙ্গে খুবই ইম্পর্টেন্ট হলো যে প্রবাল প্রাচীর, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি এবং তাদের বৈশিষ্ট্য চিত্র সহ পড়ে নেবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে রয়েছে দেখো ক্ষয়চক্র চ্যাপ্টার। এখান থেকে এই যে পুনর্যৌবন লাভ ব্যাপারটা পড়বে, পুনর্যৌবন লাভ কাকে বলে, তার প্রকারভেদগুলো, তার মধ্যে স্থিতিশীল পুনর্যৌবন লাভ খুব ভালো করে পড়বে। ক্ষয়চক্র কাকে বলে, এটা শর্ট প্রশ্ন একটা। আর এই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, বড় প্রশ্ন এখান থেকে, এই দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে একটি ভূভাগের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এই উক্তিটাকার WM ডেভিসের। ঠিক আছে? WM ডেভিসের এই যে উক্তিটি, তার তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখানে উত্তরটা অ্যাকচুয়ালি কী হবে? উত্তরটা হবে WM ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিসের যে ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র, সেই ক্ষয়চক্রটাকেই তোমাদের লিখতে হবে। অর্থাৎ 7 আর 3 কিন্তু একই রকম প্রশ্ন, প্রশ্নের ধরনটা আলাদা। 4 নম্বর প্রশ্ন দেখো নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বলে, আমরা পুনর্যৌবন লাভ এবার খুব ইম্পর্টেন্ট, এটাও এই চ্যাপ্টার থেকে। স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো, অর্থাৎ একই জিনিস। দেখো একটা প্রশ্ন 3 রকমভাবে হতে পারে। আর নদীর ক্ষয়চক্রের বেঘাত, অর্থাৎ ক্ষয়চক্রের বাধা বলতে কী বোঝো, এই প্রশ্নটা। ক্ষয়চক্রের বাধা কি পড়ে নেবে খুব ভালো করে এগুলো। ঠিক আছে? তারপরে তৃতীয় অধ্যায় জল নির্গম প্রণালী থেকে কোন বিষয়গুলো, তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে এবার। 1 নম্বর জাফরিপি নদী নকশা, এর নিয়ন্ত্রকগুলি কি কি। তারপর কোন কোন ধরনের ভূমিরূপের উপর কেন্দ্র বিমুখ এবং সমান্তরাল জল নির্গম প্রণালী গড়ে ওঠে, এটা পড়বে। নদী নকশা গঠনে ভূ গঠনকারী যে উপাদানগুলো আছে, সেই ভূগঠনিক উপাদানগুলোর নিয়ন্ত্রকগুলি কী কী, কীভাবে ভূগঠন কীভাবে জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে, ওই প্রশ্নটা। আর জল নির্গমনের প্রণালীর সঙ্গে তার ভূনিম্নস্থ যে ভূপ্রকৃতি আছে, তার যে ভূতাত্ত্বিক গঠন, তার সম্পর্ক, এটা চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো। এখানে এই প্রশ্নটার উত্তরের জন্য তোমরা 4টে পয়েন্ট খুব ভালো করে ছবিসহ রেডি করবে। ঠিক আছে? হয়ে গেল। আর এই যে অধ্যারোপিত নদী কাকে বলে। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। এছাড়া অনেকগুলো প্রশ্ন থেকেই যায়, কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়বে, মুখস্থ করবে, আমি তো বলবো। চতুর্থতায় মৃত্তিকা থেকে দেখো এলুভিয়েশন আর এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের বৈশিষ্ট্য। তারপর আছে কি মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব বা সক্রিয় উপাদানগুলির প্রভাব আলোচনা করো।
এই প্রশ্নটা, ঠিক আছে। তারপরে দেখো অ্যারিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট প্রশ্ন হবে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাবগুলি আলোচনা করো। তারপরে মৃত্তিকা পরিলেখ কাকে বলে, অ্যান্টিসল আর মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ পড়বে তোমরা। মৃত্তিকা ক্ষয়ের সংরক্ষণ, যে মৃত্তিকার ক্ষয়ের যে সংরক্ষণ পদ্ধতি, সেই পদ্ধতিগুলো। প্রাকৃতিক ভূগোলের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল, এই চ্যাপ্টারটা একটু কঠিন বলতে পারো, একটু বড় বলতে পারো, এখানে অনেকগুলো জিনিস রয়েছে বোঝার, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে কি কি পড়বে দেখো, জেট বায়ু, এল নিনোর উৎপত্তি, মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগর জলবায়ুর পার্থক্য, লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি গঠন, তারপর স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এল নিনো ভারতীয় মৌসুমী বায়ুকে কীভাবে নিয়ন্ত্রণ করে, উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য পড়বে, ঘূর্ণবাত প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, খুব সহজ কিন্তু বারবার আসে এইরকম, বিশ্ব উষ্ণায়ন আর ওজোন লেয়ার, যে ওখান থেকে প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে, ওজোন স্তর হ্রাসের প্রভাব, তারপরে উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ সম্পর্কে আলোচনা, ঠিক আছে। এগুলো সব আলোচনা হয়ে গেছে আমাদের। ওজোন অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। তারপরে হচ্ছে কি জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলো, ঠিক আছে। তারপরে অধ্যায় খুব ইন্টারেস্টিং অধ্যায়, ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে তোমাদের জীববৈচিত্র্য। এই অধ্যায় থেকে কি কি পড়বে তোমরা, এই অধ্যায় থেকে পড়বে প্রথম প্রশ্ন দেখো, জীববৈচিত্র্যের গুরুত্ব 5 নম্বরের জন্য রেডি করবে। জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা কমসে কম 3 নম্বরের জন্য রেডি করবে। জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে, জিনগত প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে, আলফা বিটা গামা এগুলোও পড়ে নেবে একটু, এই যে আলফা বৈচিত্র্য। বলেছে কোন ধরনের পর্যটন প্রাকৃতিক নান্দনিক বিষয় উপভোগ ও পরিবেশের ভারসাম্য একসঙ্গে রক্ষা করে। এটা একটা শর্ট প্রশ্ন কিন্তু 1 নম্বরের, কিন্তু গুরুত্বপূর্ণ। উল্টা করে প্রশ্নটা এটাও আসতে পারে, এটার উত্তরটা কি হবে, এটা হচ্ছে কি ইকো ট্যুরিজম। তো ইকো ট্যুরিজম কাকে বলে, এই প্রশ্নটা আসতে পারে। এখান থেকে রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক আর ব্ল্যাক ডেটা বুক খুব ভালো করে কাকে বলে, বৈশিষ্ট্য কে প্রকাশ করে, কি কি জিনিসের নাম থাকে এগুলো। নিজস্ব প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে কীভাবে, কী নামে অভিহিত করা হয়, শর্ট প্রশ্ন 1 নম্বরের। জীববৈচিত্র্য বিন্যাসের 2টি কারণ, আর ভারতের জীববৈচিত্র্য উষ্মাকেন্দ্র বা হটস্পটগুলি উদাহরণসহ উদাহরণ দাও, কয়টা হটস্পট রয়েছে, কি কি। দেখো এখানে বড় প্রশ্ন, 2-1টা শর্ট প্রশ্ন রেখেছি, আর মেইন যে রহস্যটা সেটা শেষে বলতে চলেছি, ওই জন্য ধৈর্য ধরতে হবে। এগুলো তোমাদের অন্তত এই প্রশ্নগুলো পড়তেই হবে, কারণ তোমরা যারা দেখছো এগুলোও কিন্তু পড়তেই হবে। তারপরে যদি তোমরা আরও এক্সট্রা পড়তে পারো খুবই ভালো, কিন্তু এগুলো কিন্তু পড়ে যেতেই হবে, এর বিকল্প কিছু দেখছি না আমি। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য কাকে বলে, পার্থক্য পড়লে কাকে বলে পড়া হয়ে যাবে ওখান থেকেই। প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পার্থক্য। তারপরে বলেছে আবহাওয়াগত খরা কখন ঘটে, পূর্ব হিমালয় বর্ষাকালে কোন কোন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে, হরপা বান কি, ফ্ল্যাশ ফ্লাড কি, এটাকে ইংরেজিতে ফ্ল্যাশ ফ্লাড বলা হয়, ঠিক আছে। এই ইংরেজিগুলো জানতে হবে তোমাদের, কারণ ইংলিশ দিয়েও প্রশ্নটা হতে পারে। মেঘ ভাঙা বৃষ্টি কি, ক্লাউড বার্স্ট কি, ঠিক আছে। তারপরে এভালেন্স কি, এগুলো খুব ভালো করে পড়ে যাও। আর দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা, আর আরেকটা প্রশ্ন এখানে দেওয়া হয়নি, যে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো। এই বিপর্যয় ব্যবস্থাপনা প্রশ্নটাও কিন্তু পড়ে যাবে, পিএমআর কি, এই জিনিসগুলো। এবার অর্থনৈতিক ভূগোলে বা আঞ্চলিক ভূগোলে চলে যাই আমরা। আঞ্চলিক ভূগোলে রয়েছে যে অর্থনৈতিক কার্যাবলী, সেখানে প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগটা খুব সহজ। সেখান থেকে কি কি পড়বে দেখো, তো এখানে একসঙ্গে তো আছে সবগুলো, এখানে কৃষি আর শিল্পও এখানে আছে। তো দেখো অতি নব্যস্ত্রে অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য, ভারতে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করে পড়বে বড় নম্বরের জন্য। এখানে নাম্বারগুলো মার্কসগুলো দেওয়া আছে, ঠিক আছে। কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণ বা আধুনিকীকরণের কুফল আর সুফল সেগুলো পড়বে। শস্য প্রগরতা কীভাবে নির্ণয় করা হয়, ভারতের নীল বিপ্লবের সুবিধা কি, নীল বিপ্লব কি তার সঙ্গে পড়বে। শস্য সমন্বয় খুব ইম্পর্টেন্ট। ধান ও গম উৎপাদনের অনুকূল জলবায়ু মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা, ঠিক আছে। শ্রীলঙ্কা নারকেল চাষে এগিয়ে কেন, অগ্রণী কেন, রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, মালয়েশিয়ার রবার শিল্পে উন্নত কেন। তারপর এখান থেকে পড়বে কি, ওই শিল্প আর কৃষি বললাম একসঙ্গে আছে, এই জন্য এতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। কাগজ শিল্পের কাঁচামাল, মনে রাখবে এগুলো সব কিন্তু বড় প্রশ্ন নয়, ছোট ছোট প্রশ্নও রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা পাশে মার্কিংগুলো দেওয়া আছে কোনটা কত নাম্বারে।
তারপরে সোনালী চতুর্ভুজ কাকে বলে? ভারতের সবুজ বিপ্লবের সুফল কুফল, অবশ্যই ভারতীয় শ্বেত বিপ্লবের সমস্যা, দেশের অভ্যন্তরে আকরিক লোহার যা অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে এটা, ঠিক আছে? খুব ভালো করে রেডি করবে। এই প্রশ্নটা আবার কি হবে, যে জাপানের লৌহ ইস্পাত শিল্পের মানে লৌহ আকরিকের অভাব থাকা সত্ত্বেও এই শিল্পে উন্নত কেন? পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ, ক্লাস 10এও পড়েছে এগুলো। কানাডা কাগজ শিল্পের উন্নতি কেন? দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ। ভারতের নীল বিপ্লব বলতে কি বোঝায়? ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হয় কেন? ছোট ছোট প্রশ্ন এগুলো কিন্তু। শস্য আবর্তন এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি? এটাও 3 নম্বরের জন্য পুরো। তারপরে ভারতে গবাদি পশুর সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ভারত দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভ করেনি কেন? 2 নম্বরের একটা প্রশ্ন। এখন অনেকে হয়তো দেখে বলবে স্যার এতগুলো প্রশ্ন দিয়েছেন, তো দেখো নাম্বারগুলো কীরকম, কারণ ভূগোলে কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর থাকে, এখানে তো 2-4টা প্রশ্ন দিয়ে আমি চলে যেতে পারি না, তাই না? কারণ প্রত্যেকটা বড় প্রশ্নের পিছনে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন 2 নম্বরে 3 নম্বরে থাকবেই। তো আমি যতগুলো দিচ্ছি আমার তো মনে হচ্ছে এগুলো কম, আরও অনেক বেশি দেওয়া উচিত, কিন্তু আমি এতগুলোই রেখেছি যেগুলো হচ্ছে আসার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে? কারণ ভূগোলে তোমরা খুব ভালো করে জানো শর্ট টাইপের প্রশ্ন কিন্তু খুব বেশি, কাজেই তোমরা 2-4টা প্রশ্ন পড়ে যাবে আর 90 মার্কস তুলে আনবে, এতটা কিন্তু যে ছেলের হাতের মোয়া নয়, ঠিক আছে? একটু খাটনি করে পড়তে লাগে, কিন্তু হ্যাঁ খুব মজাদার, নাম্বার খুব সহজে এখানে চলে আসে। কারণ কি সবগুলোই কনসেপচুয়াল থাকে, তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্ন উত্তর করা কোনো ব্যাপারই নয়। এবার দেখো প্রাকৃতিক ভূগোলের জনসংখ্যা জনবসতি চ্যাপ্টার থেকে কি কি পড়বে তোমরা? জনঘনত্ব মানুষ জমি অনুপাতের সম্পর্ক, উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লিখবে, এটা পড়বে। গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার প্রাকৃতিক কারণ আলোচনা করো। তারপরে কি আছে? জনসংখ্যা বন্টনে পরিব্রজনের বা প্রব্রজনের ভূমিকা উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার 2টি কারণ উল্লেখ করো। অতি জনাকীর্ণতা ও জনস্বল্পতা কাকে বলে? তারপর কি রয়েছে? কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণী বিভাগ করো। রৈখিক জনবসতি বলতে কি বোঝায়? কাম্য জনসংখ্যার সংজ্ঞা, এর 2টো বৈশিষ্ট্য পড়বে। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে, এটা দরকার আছে। ভারতে আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা, খুব সহজ, দেখো পাশে কিন্তু প্রশ্নের মানগুলো দেওয়া আছে, বারবার বলছি, পরে আবার কমেন্টে বলেন যে স্যার এতগুলো প্রশ্ন দিলেন। এই করে পড়তেই হবে শোনা, না হলে কিন্তু পরীক্ষা ভালো দিতে পারবে না, ঠিক আছে? এরপর দেখো অঞ্চলের সংজ্ঞা, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে, এই চ্যাপ্টার থেকে পড়বে তোমরা অঞ্চলের সংজ্ঞা। ছত্তিশগড়ের খনিজ সম্পদ সম্পর্কে বিবরণ দাও, এটা পড়বে। অনেকে বলবে এটা এসে গেছে আবার দিচ্ছেন, তবুও পড়তে হবে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য। তারপরে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার 2টি কারণ উল্লেখ করো, বা বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত কেন, বা বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন, সবগুলো প্রশ্নের উত্তর এর মধ্যে থাকবে। আর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো, ঠিক আছে? বোঝা গেল? এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। তো এটাই হলো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের জন্য যে গুরুত্বপূর্ণ জায়গা, এই সাজেশনগুলো, এগুলো অবশ্যই পড়ো। তার সঙ্গে সঙ্গে আমি তো বলবো, দেখো 90 এবাভ মার্কস তোলার জন্য কিন্তু সাজেশন পড়ে গেলে হবে না, তোমাদেরকে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ তোমরা জানো 70 মার্কস যে থিওরি পরীক্ষা হবে, সেখানে কিন্তু 50% নাম্বার, অর্থাৎ 35 মার্কসের নাম্বার কিন্তু তোমাদের এমসিকিউ আর এসিকিউ থেকে আসতে চলেছে। কাজেই বইটাও পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার লাগবে, আর এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে, গেঁথে থাকতে হবে একদম রেকর্ডের মতো, ঠিক আছে? এবার যে ট্রিক বা গুরুত্বপূর্ণ যে ক্লু যেটা বলতে চলেছি আমি, খুব মন দিয়ে শোনো তোমরা। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত, ঠিক আছে? 2017 থেকে 24 সাল পর্যন্ত যে বিগত সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে, সেখানে যে ভূগোল প্রশ্নপত্র রয়েছে, সেই ভূগোল প্রশ্নপত্রের এমসিকিউ, এসিকিউ এবং যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কসের বা 5 মার্কসের, সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাও। এখান থেকেই তোমাদের 90% তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। 90% কি পেয়ে যাবে? 90% মার্কসের কথা বলছি না, 90% প্রশ্ন ওখান থেকেই চলে আসবে। আর 10% প্রশ্ন একটু নতুন নতুন বা এদিক ওদিক করে দেবে, প্রশ্নটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু সেগুলো আবার ওই বিগত সাল থেকেই সেই প্রশ্নগুলোর রিপিটেশন হয়ে থাকে। এটাই ভূগোলের কিন্তু প্রশ্নপত্র করার নিয়ম উচ্চ মাধ্যমিকে। সামনের বছর থেকে
সেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সেমিস্টার চেঞ্জ হয়ে সেমিস্টার পদ্ধতি চলে আসছে, সেক্ষেত্রে নতুন ধরনের প্রশ্ন দেখা যাবে। কিন্তু এবছর তোমরা লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাচ দিচ্ছ আগের সিলেবাসে, তো অবশ্যই তোমরা কিন্তু 17 থেকে 24 অবধি যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো একদম একদম ঠোঁটস্থ করে নাও, দেখবে তোমাদের পরীক্ষা অটোমেটিক ভালো হয়ে গেছে। তো সবাইকে আমার অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, অল দ্য ভেরি বেস্ট বলে আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। অবশ্যই এই ভিডিওটি কি তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, যাদের ভূগোল রয়েছে, তাদেরকে শেয়ার করো। কারণ দেখো, পরীক্ষায় সবাই ভালো করে পড়ো, সবাই নিজের 100% দিয়ে দাও, এবং তারপরেই না বোঝা যাবে কে কতটা সেরা। ঠিক আছে? তো যারা দেখলে ভিডিওটা, অবশ্যই তোমাদের উপকারে লাগবে, এগুলো পড়ো তোমরা। ঠিক আছে? এগুলো রেডি করো খুব ভালো করে, এগুলো রিভিশন করো, বারবার করে পড়ো, লেখো, পরীক্ষা অবশ্যই ভালো হবে। আমি চাই সবগুলো পরীক্ষা তোমাদের ভালো হোক, খুব ভালো রেজাল্ট করো। দেখা হচ্ছে পরের কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য নিয়ে আসছি, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব হেল্পফুল হবে। সেরকম টপিক্যাল ভিডিও দেখতে পাবে তো আমাদের চ্যানেল থেকে। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ঠিক আছে? সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরীক্ষার পরে। টাটা।